প্রত্যেককে স্বাগত গল্পসারের আসরে। কাল পেরিয়ে এসেছি আমাদের প্রাণের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। 1941-এর 7ই আগস্ট তিনি চিরনিদ্রায় চলে যান আমাদের ছেড়ে 80 বছর বয়সে। 1861 সালে জন্ম, বাংলায় 25শে বৈশাখ। চলে গেলেন 1941 বাংলার তারিখ 22শে শ্রাবণ। ঠিক 80 বছরের জীবন কবির। আজ কবির মৃত্যুদিনে শনিবারের গল্পসারের আসরে আমরা কবির শেষ দিকটি একবার ফিরে দেখতে চাই। 1941 সালের 7ই আগস্ট বাংলা ক্যালেন্ডারের দিনটা জেনে রাখা উচিত 1348 সালের 22শে শ্রাবণ। রবীন্দ্রনাথের জন্ম বাংলার কত সালে বললে অনেকেই হয়তো ভুলভাল কথা বলে। 1268 25শে বৈশাখ বাংলা, 1348 22শে শ্রাবণ মৃত্যু। ফুলে ফুলে সজ্জিত কবিগুরু তখন চির ঘুমে শায়িত। জোড়াসাঁকোয় তিল ধারণের জায়গা নেই, বাইরেও অপেক্ষামান লক্ষ লক্ষ মানুষ। সকলেই কবিগুরুকে শেষবারের জন্য কাঁধে নিতে চান। জোড়াসাঁকোর যে ঘরে কবিগুরু ছিলেন সেখান থেকে তাকে যখন বের করার উদ্যোগ নেওয়া হলো, সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে অজস্র কাঁধ। কে দেবে কবিগুরুকে কাঁধ? কেউ বিশ্ব চরাচরে রহস্যভেদকারী মহান কবির শবদেহকে নিচে নামতে দিতে রাজি নন। জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির বাইরে ফুলে ফুলে সজ্জিত শকট তৈরি ছিল। কবিগুরুর শবদেহকে সেখানে তোলা হলো। ঠাকুর বাড়ির অন্দরমহল, ঠাকুর বাড়ির দালান তখন এক শূন্যতা, এক হাহাকার। চোখে জল সকলের। ভগ্ন হৃদয়ে রবি কবির শবদেহবাহী শকটের পিছনে সামনে তখন লক্ষ লক্ষ মানুষের ভিড়। এত মানুষের সমাগম বোধহয় কলকাতার রাজপথে খুব কমই হয়েছে। বয়স যে বাড়ছিল তা যেন অনুধাবন করতে পারছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অসুস্থতার বহর বেড়েই চলছিল। তবু থামছে না কবির লেখনী। আরো আরো নতুন সৃষ্টির জন্য মেতে উঠেছেন তিনি। এমন সময় 1937 সালে, অর্থাৎ কবির যখন 76 বছর বয়স, কিডনির সমস্যাটা গুরুতর আকার ধারণ করে। সালটা 1940। কালিম্পংয়ে তখন পুত্রবধূ প্রতিমা দেবী। শরীর সায় দিচ্ছে না, তবু পাহাড়ের প্রকৃতির টানে আর পুত্রবধূকে দেখার জন্য শান্তিনিকেতন থেকে কালিম্পং গেলেন রবীন্দ্রনাথ ঠাকুর। দিনটা ছিল 1940 সালের 19শে সেপ্টেম্বর। কিন্তু বেশি দিন কালিম্পংয়ের জল হাওয়া সহ্য হলো না কবিগুরুর। 26শে সেপ্টেম্বর 7 দিনের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন কবি। কালিম্পংয়ের বাড়িতে যন্ত্রণায় ক্লিষ্ট কবিগুরু। ব্যথা যেন সহ্য হয় না। দার্জিলিং থেকে এলেন সিভিল সার্জন। কবিগুরুর শারীরিক পরীক্ষা করে মত দিলেন অবিলম্বে অস্ত্রোপচারের। এমনটা না হলে যে কবিগুরুর প্রাণ সংশয় হতে পারে তাও বলে দিলেন সেই সিভিল সার্জন। কিন্তু প্রতিমা দেবী, মৈত্রেয়ী দেবী কেউই অস্ত্রোপচারের পক্ষে ছিলেন না। একটু সুস্থ হতেই কলকাতায় ফিরিয়ে আনা হলো কবিগুরুকে। সুস্থ শরীর নিয়ে পাহাড়ে গিয়েছিলেন, ফিরলেন অসুস্থ শরীর নিয়ে। যখন কবিকে আনা হলো তখন সকলেরই মুখ ভার, কারণ কবির চোখ মুখ যেন বলে দিচ্ছিল তার শরীরের ভিতরে কিছু উথাল পাতাল চলছে। কলকাতায় নয়, কবি তখন ফিরতে চাইছেন তার প্রাণের শহর শান্তির নিকেতনে। সময় যে ফুরিয়ে আসছে তা বোধহয় বুঝতে পেরেছিলেন তিনি। ঋষিতুল্য মানুষ ছিলেন।
সুতরাং মৃত্যুর আগে এই সমস্ত মানুষদের উপলব্ধি হয় পৃথিবীতে থাকার আয়ু ফুরিয়ে যাচ্ছে। তাই বেশি অসুস্থ হওয়ার আগেই শান্তিনিকেতনকে একবার দেখে নেওয়া এবং যাবতীয় দায়ভার অর্পণ করাও বোধহয় মনস্থির করে ফেলেছিলেন তিনি। 1916 সাল থেকে কবির চিকিৎসা করছিলেন প্রখ্যাত চিকিৎসক নীলরতন সরকার, যার নামে এনআরএস মেডিকেল কলেজ শিয়ালদায় মাথা উঁচু করে আজও দাঁড়িয়ে আছে। তিনি কোনোদিনই কবির অস্ত্রোপচারের পক্ষে ছিলেন না, কিন্তু 1940 সালে যখন কবি গুরুতর অসুস্থ হলেন তখন গিরিডিতে নীলরতন সরকার, স্ত্রী বিয়োগের পর সেখানেই তিনি পাকাপাকিভাবে বসবাস করছিলেন। রবীন্দ্রনাথের শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখলেন বিখ্যাত চিকিৎসক বিধানচন্দ্র রায়। তিনিও সায় দিলেন অস্ত্রোপচারে। দুই বিখ্যাত চিকিৎসক নীলরতন সরকার, বিধানচন্দ্র রায়, দুজনেই সায় দিলেন সার্জারি করতে হবে। কবিকে জানানো হয়েছিল অস্ত্রোপচার করিয়ে নিলেই আচ্ছন্ন ভাবটা কেটে যাবে এবং তিনি ফের সুস্থ শরীরে লেখার কাজ করতে পারবেন। এত বড় একটা সিদ্ধান্তের কথা কিন্তু জানতেই পারেননি নীলরতন সরকার। কবির আশপাশে তখন যারা ছিলেন তারা কেউ ডক্টর নীলরতন সরকারকে খবর দেওয়াটা প্রয়োজনই মনে করেননি। অথচ কবি নাকি বারবার জানতে চেয়েছিলেন ডক্টর নীলরতন সরকারকে খবর দেওয়া হয়েছে কিনা। প্রত্যুত্তরে বলা হয়েছিল গিরিডিতে বসবাসকারী চিকিৎসকের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না, কারণ নীলরতন সরকার চাননি কবির দেহে অস্ত্রোপচার হোক। প্রসঙ্গত উল্লেখযোগ্য, কবিও নিজের দেহে ছুরি কাঁচি স্পর্শ করাতে চাইতেন না। বলছেন এই বেশ ভালো আছি, এইভাবেই চলে যেতে পারে এলে বাঁচি, আর কেন অযথা আমার শরীরে ছুরি কাঁচি স্পর্শ করাবে। শরীর জুড়ে এক প্রবল অস্থিরতা, থেকে থেকেই যেন ক্লান্তিতে আচ্ছন্ন হয়ে পড়ছে মন। থমকে যেতে চাইছে হাতের গতি, তবু অনড় কবি আধশোয়া অবস্থাতেই লিখে চলেছেন তিনি জীবনের শেষ অধ্যায়ের অভিজ্ঞতা, যা ফুটে উঠেছে রোগশয্যা, আরোগ্য, জন্মদিনের মতো রচনায়। কলকাতা থেকে বিশেষ ব্যবস্থায় ট্রেনে করে শান্তিনিকেতনে আনা হলো কবিগুরুকে। যে কবির স্বতঃস্ফূর্ততায় মেতে থাকত শান্তিনিকেতনে, সেখানে এক বিষাদের ছায়া। কবি প্রবলই অসুস্থ, তা চোখের সামনে দেখতে পাচ্ছিল ছাত্রছাত্রীরা। সকলেরই চোখ ছলছল করছে। যে প্রিয় ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেই কবির সারাটা দিন কেটে যেত, সেই কবি প্রায় নিশ্চুপ। কোনো মতে হাত তুলে সাড়া দিচ্ছেন তিনি। জোড়াসাঁকোর মহর্ষি ভবনের দোতলায় পাথরের ঘরের পূর্ব দিকের বারান্দায় তৈরি করা হয়েছিল অস্থায়ী অপারেশন থিয়েটার। বাড়ির মধ্যেই ওটি তৈরি হয়েছিল জোড়াসাঁকোয়, পূর্ব দিকের বারান্দায়, কারণ কবির পক্ষে অন্যত্র গিয়ে এই অস্ত্রোপচার করানোটা সম্ভব ছিল না। পাথরের ঘরের পূর্ব দিকের বারান্দায় অস্থায়ী অস্ত্রোপচার হবে, অপারেশন থিয়েটার বানিয়ে সেখানে অস্ত্রোপচার করা হবে। অস্ত্রোপচারের পরও সুস্থ হলেন না কবি, আরও যেন বেড়ে গেল শারীরিক অসুবিধে। আচ্ছন্ন ভাবটা আরও মাত্রা ছাড়া হয়ে দাঁড়ালো। কবির মুখে প্রায় কথা হারিয়ে যাওয়ার উপক্রম। সারাক্ষণ একটা ঝিমুনি ভাব তাকে যেন গ্রাস করতে চাইছে। খাবারে অরুচি, অথচ খাদ্যরসিক কবির এ কি হলো। অবশেষে খবর পৌঁছলো গিরিডিতে। উদ্বিগ্ন চিত্তে তাড়াতাড়ি কলকাতায় এলেন ডক্টর নীলরতন সরকার। ঠাকুর বাড়িতে গিয়ে সোজা চলে গেলেন কবির কক্ষে। মহর্ষি ভবনের দোতলার ঘরে তখন নিস্তব্ধতা। কবি প্রায় জ্ঞান হারিয়েছেন। কবির নারী স্পন্দন অনুভব করার চেষ্টা করলেন ডক্টর সরকার। পরম মমতায় কবির কপালে হাত বুলিয়ে দিলেন। এরপর উঠে দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে এলেন তিনি, চোখ ছলছল। কারোর সঙ্গেই সেভাবে কথা না বলে উঠে গেলেন বাইরের দাঁড়ানো গাড়িতে। জোড়াসাঁকোর বাড়ির সামনে তখন রাতারাতি পিলপিল করে জমতে শুরু করেছে মানুষের ভিড়। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত, এমনকি দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছে মানুষের দল। আকাশবাণীতে সমানে কবির শারীরিক অবস্থা নিয়ে আপডেট দেওয়া হচ্ছে। ঠাকুর বাড়ির পরিস্থিতি নিয়ে খবর রাখছেন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরুরাও। বাংলার ইংরেজ সরকারও পরিস্থিতির উপরে নজর রেখে যাচ্ছিল তখনও।
5 ও 6 আগস্ট কবিগুরুর অবস্থার আরো অবনতি হলো। 1348 22 শ্রাবণ সকাল 9টায় কবিকে অক্সিজেন দেওয়া হলো। শেষবারের মতো তাকে দেখে গেলেন চিকিৎসক বিধানচন্দ্র রায়, ললিত বন্দ্যোপাধ্যায়। কবির কানের কাছে চলছে অবিরাম মন্ত্রোচ্চারণ, তার জীবনের বীজ মন্ত্র শান্তম শিবম অদ্বৈতম। কবির অক্সিজেনের নল একটু পরে খুলে দেওয়া হলো। ধীরে ধীরে কমে আসছিল কবির পায়ের উষ্ণতা। 12টা 10 মিনিটে পুরোপুরি থেমে গেল কবির হৃদস্পন্দন। ঠাকুর বাড়িতে তখন ভেঙে পড়েছে মানুষের ভিড়। ঘনিষ্ঠ জন থেকে শুরু করে পরিবারের সদস্য, পারিবারিক বন্ধুরা ভিড় করেছেন মহর্ষি ভবনে, যার দোতলার একটি ঘরে শায়িত বিশ্বকবির নিথর শরীর। প্রকৃতির কোলে শান্তিনিকেতনেই নিজের নশ্বর দেহটার বিলীন চেয়েছিলেন কবি, কিন্তু সে সাধ কবির পূরণ হয়নি। কলকাতায় নিমতলা মহাশ্মশানে কবির শরীর বিলীন হলো পঞ্চভূতে। বাইরে তখন উদ্বেল জনতার ভিড়। চোখের সামনে তারা দেখলেন এক মহাপ্রয়াণের শেষ যাত্রা। আমরা আজ শ্রদ্ধা জানালাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে তার প্রয়াণ দিবস উপলক্ষে। গতকাল আমরা পেরিয়ে এসেছি কবির প্রয়াণ দিবস। কবি আমাদের ছেড়ে চলে গেছেন 1941 সালে, অর্থাৎ আজ 2020। আর 21 বছর পরে 100 বছর প্রায় 80 বছর আগে কবি আমাদের ছেড়ে চলে গেছেন। সেই কবিকে আমরা আজ ফিরে দেখলাম তার জীবনের শেষ কটা দিন দিয়ে। তোমরা কবির জীবনের এই শেষ কটা দিন আশা করি আমার থেকে জানতে পারলে। কবি নিজে কোনোদিন চাননি যে তার শরীরে অস্ত্রোপচার হোক। জোড়াসাঁকোয় এসে কবির অস্ত্রোপচার হয়েছিল, তোমরা শুনলে। শান্তিনিকেতন থেকে স্পেশাল একটা সেলুন কারে করে কবিকে জোড়াসাঁকোয় আনা হয়েছিল। তোমরা সে ছবি দেখেছো। কবির চোখে রোদ চশমা, গগলস পরে আছে কালো রঙের। সে ছবি খুব পরিচিত ছবি। কবি চেয়েছিলেন যে তিনি শান্তিনিকেতনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, কিন্তু সেটি হয়নি। নীলরতন সরকারের অনিচ্ছা সত্ত্বেও কবিকে অস্ত্রোপচার করা হয়েছিল। অনেকের ধারণা, যারা কবিগুরুর জীবনী নিয়ে রিসার্চ করেন, যে এই অস্ত্রোপচারের সময়তেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। কারণ তিনি এমন একজন মানুষ ছিলেন, তিনি চাইতেন তার গায়ে যেন ডাক্তারের ছুরি কাঁচি স্পর্শ না করানো হয়। কিন্তু উপায়ান্তর না দেখেই বিধানচন্দ্র রায় নীলরতন সরকারের সাথে কোনো রকম আলোচনা না করেই, তখন তিনি গিরিডিতে ছিলেন, কবির দিয়ে অস্ত্রোপচার করেন। এবং তারপর থেকে কবির আর সার খুঁজে পাওয়া যায়নি। কবির সঙ্গে ছিলেন অনিল চন্দ্রের স্ত্রী রানী চন্দ। তার পুত্রবধূ তাকে বাবা মশাই বলে শেষ ডেকেছিলেন। তিনি চোখটা একবার খুলে তাকিয়েছিলেন, তারপর সব শেষ। সকাল 12টা 10 দুপুর কবি আমাদের ছেড়ে চলে যান। আমি শ্রদ্ধা জানালাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে তার প্রয়াণ দিবস উপলক্ষে। আবার তোমাদের সাথে দেখা করার ইচ্ছে আছে পরশু দিনকে। তোমরা সকলে ভালো থাকবে। তোমাদের সুস্থতা কামনা করে গল্পসারের আসর আজকের মতো শেষ করছি।